আমি যখন ফার্স্ট কর্পোরেট লাইফে ঢুকি, এটা ছিল সুইচ একটা ফার্ম, বাস্ক নাম ছিল। ওইখানে আমার যে বস ছিল উনি ছিল আইওলের সাবেক কান্ট্রি ডাইরেক্টর। উনি আমাকে প্রায় একটা কথা বলতেন, কথাটা হচ্ছে প্লিজ ডোন্ট থিঙ্ক ইমোশনালি, থিঙ্ক রেশনালি। মানে ব্যাপারটা হচ্ছে আবেগ দিয়ে চিন্তা করো না, বিবেক দিয়ে চিন্তা করো, এরকম একটা ব্যাপার। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা অনেকেই এই ভুলটা করে ফেলি। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রায়োরিটি পায় হচ্ছে আমাদের আবেগ, বিবেক প্রায়োরিটি পায় না। বাট সবার ক্ষেত্রে এটা ঘটে না। যাদের এক্সপিরিয়েন্স কম তারা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আবেগকেই প্রায়োরিটি দেয় বা ইমোশনকে প্রায়োরিটি দেয়, আর যাদের এক্সপিরিয়েন্স বেশি থাকে তারা কিন্তু আবেগকে প্রায়োরিটি কম দেয়। আর এই আবেগ নিয়ে কেন কথা বলতেছি, ডেফিনেটলি দেয়ার ইজ রিজন। রিজন হচ্ছে বাংলাদেশে বাইকিং ইন্ডাস্ট্রিতে একটা আবেগের নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। অনেক দিন হয়ে গেছে লঞ্চ করে ফেলছে, বাট আপনাদের আশিক ভাই কিন্তু রয়্যাল এনফিল্ডের সবগুলো বাইকের এক্সপিরিয়েন্স এখনো নেয় নাই। বাট ওদের ফেসবুকে দেখলাম খুলনা রয়্যাল এনফিল্ড শোরুম, ওদের ওইখানে টেস্ট রাইড অ্যাভেলেবেল প্রত্যেক দিনই দেওয়া যায়। সো আমি চিন্তা করলাম যে ওকে, টেস্ট রাইড কিন্তু দেয়া যেতেই পারে। আজকে রয়্যাল এনফিল্ডের দুইটা বাইক টেস্ট রাইড দিতে যাব, একটা হচ্ছে হান্টার আর একটা হচ্ছে বুলেট। এই দুইটা বাইক, আর একটা বাইকও টেস্ট রাইড দেয়া যাবে, সেটা হচ্ছে ক্লাসিক। বাট ক্লাসিক যেহেতু আমি একটা শর্ট রিভিউ করে ফেলছি, ওইটার দরকার নাই। আমি হান্টার আর বুলেট এই দুইটা বাইক টেস্ট রাইড দিব। আর যেহেতু টেস্ট রাইডে যাচ্ছি, সো রিভিউর মতো ওইখানে ওপিনিয়ন দেওয়া সম্ভব না। আবার বাসায় এসে কথা বলতেছি এই ইমোশনের সাথে রিয়েলিটির ডিফারেন্স কতটুকু, সেটা বাসায় এসে আবার কথা বলবো। তার আগে চলেন এই দুইটা বাইকের টেস্ট রাইডের কি কি এক্সপিরিয়েন্স পাইলাম সেটা চলেন রাইড করতে করতে একটু জানি, এরপরে আবার ক্যামেরায় চলে আসবো, এসে এই আবেগ ভার্সেস বিবেক এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট গিয়ার 40 রেঞ্জের মতো, ইয়েস, ভাইব্রেটিং এর লট, ট্যাঙ্কি ট্যাঙ্কি সব কিছুই ভাইব্রেট করতেছে। যদিও ফার্স্ট গিয়ারে এরকম হওয়াটা খুব স্বাভাবিক। সেকেন্ড গিয়ার, ওয়াও, দ্যাটস কুল। দেখি স্টেবিলাইজেশন কেমন। দ্যাটস গুড স্টেবিলাইজেশন, মানে ওয়েট ডিস্ট্রিবিউশন ডেফিনেটলি বেটার। ওকে, এই টর্কটা 27 নিউটন মিটার টর্ক সোফার আমি জানি। এটা আসলে যখন একটু হাই আরপিএমে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে এটার টর্কটা আসলে কেমন। এই বাইকগুলোর যে এই পাওয়ার কনজিউম করে ফেলে নিজেই। মানে মোশাররফ করিমের একটা নাটক ছিল যে চিন্তা করেন না, ওইখানে দেখা যায় মোশাররফ করিম একটা হোটেল দেয়, হোটেলে যাকে রাখে সেই হোটেলের খাবার সারাদিন খাইতে থাকে। সো রয়্যাল এনফিল্ড বাইকের ক্ষেত্রে আমি একমাত্র আমার মনে হয় আমি বলছি যে এই বাইকগুলোর পাওয়ার টর্ক, এই বাইকগুলোর সিসি অনুযায়ী আমার কাছে মনে হয়েছে কম। এর কারণটা হচ্ছে এই বাইকগুলোর ওয়েট হচ্ছে এই বাইকটার পাওয়ার টর্ক কনজিউম করে ফেলে। এবার এটা সিটি রাইডের জন্য সবাই বলছে পারফেক্ট। হাউ মাচ পারফেক্ট ইজ ইট, লেটস চেক আউট। সাসপেনশন, ইয়েস, সাসপেনশন প্লে ইজ গুড। ইয়েস, নিম্বল, সিটি রাইডের জন্য ডেফিনেটলি গুড। গিয়ার শিফটিং সফটই আছে, আমার কাছে কোনো ইস্যু মনে হয় নাই, মানে অ্যাজ ইউজুয়াল সফট। আর যেহেতু নতুন বাইক, সো একেবারে মাখন হবে এটা আশা করাও ভুল। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্রেকিং পিরিয়ড থাকে, সো একটু সময় দিতে হয়। বাট বাইকটা আসলে নিম্বল, 181 কেজি ওজন, বাট এটা ফিল হচ্ছে না যে এতটা ওয়েট। আমি তো অনেক দূর চলে আসছি, তাদের প্রোটোকল হচ্ছে পেছনে, অনেক পেছনে, বাট আমি গল্লামারি মোড় পর্যন্ত প্রায় চলে আসছি। যদিও আমি বলে নিয়েছি যে আমি একটু বেশি রাইড করব, কারণ আমি হচ্ছে ক্যামেরায় আমার কথা বলতে হবে। যেহেতু বাইকটার ওয়েট বেশি অ্যান্ড আই এম ফার্স্ট টাইম রাইডিং দিস বাইক, সো আমাকে ঘুরতে গেলে একটু কেয়ারফুলি ঘুরতে হচ্ছে। রাইডিং পজিশন খুবই কমফোর্টেবল, একেবারে পারফেক্টলি কমিউটার যে ফিলটা হয় সেরকম ফিলই হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে লং ট্যুর করা যাবে, অফ রোড, অন রোড, বা সারাদিন চালাইলেও আমার মনে হয় কোনো পেইন ফিল হবে না হাতে, ঘাড়ে, পিঠে। মানে সুপার কমফোর্ট। ব্রেকিং, ওয়াও, বাইক তো একেবারে সেই লেভেলের কামড়। মানে পালসার N160-তে আমি সব থেকে ভালো ব্রেকিংয়ের বাইকটা পাই। আমি একটু ব্রেকিং, এটা তো ডুয়েল চ্যানেল ABS, রাইট? ওকে, তাহলে একটা ব্রেকিং আপনি আমাকে একটু ধরে বসেন। ওকে, আমি হার্ড ব্রেক ধরবো, ভালো করে ধরেন। 60-তে একটু হার্ড ব্রেক ধরবো। এক্সেলেন্ট ব্রেকিং, এক্সেলেন্ট ব্রেকিং, গুড। বাট একটা ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা হায়ার সিসি বাইকের আমি যখন ব্রেক টেস্ট করছি দেখছি যে ব্রেকিং ডিস্টেন্সটা বেশি।
মানে 150cc সেগমেন্টের ডুয়েল চ্যানেল বা সিঙ্গেল চ্যানেল এবিএস এর ব্রেক টেস্ট আপনি যদি 60 স্পিডে করেন, যে ডিস্টেন্সে দাঁড়াবে দেখবেন হায়ার সিসির বাইকগুলো আরও বেশি ডিস্টেন্স নেয়। মানে একটা ভুল ধারণা ছিল আমাদের সবার যে হায়ার সিসি বাইকগুলোর সেফটি বেশি। সেফটি মিনস ব্রেকিং ডিস্টেন্স কম, বাট হায়ার সিসি বাইক যতগুলো আমি ব্রেক টেস্ট করছি আমি সবগুলোরই ব্রেকিং ডিস্টেন্স বেশি পেয়েছি। যেমন ক্লাসিক 350-র ব্রেকিং ডিস্টেন্স আমি পেয়েছিলাম সম্ভবত 38 ফিট। সো এটা কিন্তু অনেক বেশি, যেহেতু বাইকগুলোর ওয়েট বেশি হয়, ওয়েট বেশি মানে কাইনেটিক এনার্জি বেশি, যে কারণে এই বাইকগুলোর ব্রেকিং ডিস্টেন্সও বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে ডিস্ক সাইজ হচ্ছে একটা ব্যাপার, ডিস্ক সাইজ, টায়ার সাইজ এগুলো একটা ব্যাপার। ডিস্ক সাইজ যদি 320 mm সাইজের হয় সেক্ষেত্রে ব্রেকিং ডিস্টেন্সটা আরও কমবে বলে আমার মনে হয়। এটা ডিস্ক সাইজ কত আমি জানি না, বাট 320 মনে হয় না, 320 হলে তো আমার মনে হয় যে বেটার হবে। মানে ডিস্ক সাইজ যত বড় হবে তত কিন্তু ব্রেকিং ডিস্টেন্সটা কমবে, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরেও বাইকের ওয়েট কিন্তু ডেফিনেটলি একটা ফ্যাক্ট। যে বাইকের ওয়েট যত বেশি ওই বাইকের ব্রেকিং কম্পোনেন্টসগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং হওয়া লাগে, আদারওয়াইজ ব্রেকিং ডিস্টেন্স কিন্তু বাড়ে। হ্যাঁ, বাইকটা ভারী এটা আপনি ডেফিনেটলি রাইডে কিন্তু ফিল করবেন, বাট সেটা খুব বেশি ফিল করবেন সেটা না। বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন যেহেতু খুবই ভালো, সো এই ভারী ফিলটা আপনি করবেন না। বাট আপনি যখন ইউটার্ন টাইপের টার্ন করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, দিস বাইক ইজ 181 কেজি। সো হান্টার রাইডের শেষ, ওভারঅলি এক্সপিরিয়েন্স বাসায় গিয়ে শেয়ার করতেছি। নাইস, খারাপ না, মানে যা ভাবছিলাম তার থেকে অনেক বেটার। আপনার পেছনে তো আপনি আগেও বসছেন, পেছনে কেমন লাগে? হ্যাঁ, সিট তো কমফোর্টেবল, রাইট? ওকে, হ্যাঁ, সিট খুবই কমফোর্টেবল, মানে পিলিয়ন কমফোর্ট আসলেই ভালো। সিটটা ফর শিওর কমফোর্টেবল হবে। দেখেন, মানে দিস ইজ দ্য পারফেক্ট, মানে আমাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউটের সাথে ম্যাচ করেই আমার মনে হয় সিটটা বানানো হয়েছে। এই যে, আর পিলিয়ন সিট ডেফিনেটলি কমফোর্টেবল, সুপার সফট, গ্র্যাব রেইল আছে, নো প্রবলেম। ওকে, 195 কেজির একটা বাইক চালাতে যাচ্ছি, পসিবলি এত ওয়েটের বাইক আমি আগে চালাই নাই। ওয়াও, সিটিং পজিশন তো সেই লেভেলের কমফোর্টেবল, আর সিট কুশনিংটা খুবই সফট, মানে রাইডিং কমফোর্ট ডেফিনেটলি কমফোর্টেবল, মানে 100% কমফোর্টেবল, পারফেক্টলি কমিউটার কমফোর্ট। মানে লং রাইডে আপনার সেই লেভেলের কমফোর্ট হবে, সারাদিন রাইড করবেন, কোনো প্যারা নাই, ঘুমও চলে আসতে পারে। সেকেন্ড গিয়ার, গিয়ার শিফট করলে একটা লাভ দেয়, ইউজুয়ালি টর্ক বেশি হওয়ার কারণে এটা হয়। এটা পাওয়ার হচ্ছে 20.2 bhp আর টর্ক হচ্ছে 27 নিউটন মিটার, বাট ওয়েট হচ্ছে 195 কেজি। আর যে কারণে আমি বলি যে রয়্যাল এনফিল্ডের এই বাইকটা অবশ্যই আন্ডার পাওয়ার্ড একটা বাইক, পাওয়ার টর্ক দুইটাই কম। এর কারণ হচ্ছে ভাই, পাওয়ার টর্ক তো নিজের ওয়েটেই খেয়ে ফেলে, আরও একটু বেশি হওয়া আমার মনে হয় প্রয়োজন ছিল, সেটা আরও বেটার ফিল হইতো। যদিও এটা যে টাইপের বাইক, এই টাইপের বাইকে বেসিক্যালি স্পিডিংয়ের কোনো ফ্যাক্ট থাকে না, জাস্ট কমফোর্ট প্লাস টর্কটা বেশি জরুরি হয়। সেক্ষেত্রে টর্ক যেটা আছে সেটা আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ঠিক আছে, বাট তারপরেও বলছি যে টর্কটা খেয়ে ফেলছে এটার ওয়েটে। হোয়াটএভার, লেটস চেক অ্যাবাউট ওয়েট ডিস্ট্রিবিউশন। ওয়াও, এক্সেলেন্ট, পেছনের ট্র্যাক আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন অলসো ফ্যান্টাস্টিক ওয়েট ডিস্ট্রিবিউশন। হোয়াটএভার, রাইডিং কমফোর্ট বললাম, গিয়ার শিফটিং একেবারে সফট, গুড, গিয়ার শিফটিং সফট, ওকে, বাট নট সো মাচ নিম্বল। যেহেতু 195 কেজির একটা বাইক, সো নিম্বল হবে এটা তো ভাই আশা করাই ভুল, নিম্বল হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, একটু ভয় ছিলাম যেহেতু বাইকটার ওয়েট বেশি, বাট নো প্রবলেম। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্টটা একটু ভালো করে চেক করি। এটা থেকে আমার কাছে ক্লাসিকের ইঞ্জিনটা আরও বেটার মনে হয়েছে, মেবি সেম ইঞ্জিন, বাইকটার জন্য এরকম মনে হচ্ছে, বাট এটা থেকে আমার কাছে মনে হয়েছে ক্লাসিক্যাল ইঞ্জিনটা আরেকটু রিফাইন্ড। এটা হয়তো আমার মানসিক একটা ফ্যাক্ট হইতে পারে। সোফার আই ক্যান রিকল ক্লাসিকটা আমার কাছে আরেকটু বেটার লাগছিল ইঞ্জিনের ফিলটা। এই যে বলতে দেখেন ক্লাসিক যাচ্ছে, দ্যাটস গুড। আচ্ছা, আর কি সাসপেনশন
ডেফিনেটলি গুড, ডেফিনেটলি গুড। ক্লাসিক আমি মোটামুটি যতটুকু এক্সপিরিয়েন্স করছিলাম, সাসপেনশন ফ্যান্টাস্টিক পেয়েছিলাম। আচ্ছা, ব্রেকিং নিয়ে একটু কাহিনি করতে হবে। ব্রেকিং বাইট যথেষ্ট ভালো পাচ্ছি না, মনে হচ্ছিল যে এটা থেকে হান্টার বেটার মনে হচ্ছে, কারণ হান্টার যেহেতু ওয়েট কম, যে কারণে হান্টারের রেসপন্সটা একটু ভালো মনে হয়েছে। এখন বুঝতে পারছি ব্রেকিং প্রোফাইল সেম, বাট এটার ওয়েট বেশি, যে কারণে বাইটটা একেবারে ইনস্ট্যান্ট না, একটু মিলি সেকেন্ড হলেও একটু লেট মনে হয়। ওকে, আমি একটু ব্রেকিং আর একটু চেক করব। গুড, ডেফিনেটলি গুড, বাট ওই একই জিনিসই বলছি, যেহেতু বাইকের ওয়েট বেশি, সো বাইকের ব্রেকিং ডিস্টেন্স ডেফিনেটলি বেশি হবে। ক্লাসিকের মতোই আমার ধারণা 60 স্পিডে যদি আমি ব্রেক টেস্ট করি, সেক্ষেত্রে 35 থেকে 40 ফিট পর্যন্ত লাগবে। 150 সিসি অনেক বাইকেও কিন্তু এত ডিস্টেন্স নেয় না। সো এই ধারণাটা, আমাদের যে ধারণা ছিল হাই সিসি মানেই হচ্ছে সেফটি বেশি বা নিরাপত্তা ফিচার বেশি, এটা কিন্তু ভুল ধারণা। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা এখন বেরোয় আসতে পারি, কারণ বাইকগুলোর, আবারও বলছি, ওয়েট বেশি হওয়ার কারণে বাইকগুলোর কাইনেটিক এনার্জি বেশি হয়, যে কারণে ব্রেকিং ডিস্টেন্স বেশি নেয়। এখন মুসা ভাই রাইডে যাবে, আমার মোটামুটি রাইড শেষ। সো টেস্ট রাইড তো দেখলেন, টেস্ট রাইডের টুকটাক এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি আমি শেয়ার করছি, বাট এখানে ফ্যাক্টটা হচ্ছে যারা আবেগ দিয়ে চিন্তা করছিলেন, আমার মনে হয় যে অনেকের ভুল ভাঙছে, যে কারণে অনেকে রয়্যাল এনফিল্ড কিন্তু বিক্রি করে দিচ্ছে। ওই যে একটু আগে বলছিলাম যে এক্সপিরিয়েন্সের অভাব, যে কারণে আবেগ দিয়ে চিন্তা করে একটা ডিসিশন নিয়ে নিয়েছেন যে এই বাইকটা কিনবো। বাট ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম বাইকগুলো কিন্তু হেভি ওয়েটের বাইক। এই বাইকগুলো আপনি রেগুলার বা ক্যাজুয়াল কমিউটার বাইকের মতো কিন্তু এই বাইকগুলো আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না বা কমফোর্টেবল ফিল করবেন না, কোনোভাবেও পসিবল না। রয়্যাল এনফিল্ড বুলেট, ক্লাসিক, মেটিওর, এই তিনটা বাইক বিশেষ করে একেবারেই সিটি রাইডের জন্য বা রেগুলার রাইডের জন্য কম্প্যাটেবল না। হান্টার এই বাইকটা মোটামুটি সিটি রাইড আপনি রেগুলার রাইডের মতো করতে পারবেন, তারপরেও 100% কমফোর্ট কিন্তু আপনি পাবেন না, কারণ বাইকটা কিন্তু 181 কেজি বা 80 কেজি ওজন। সো এই ওয়েটটা কিন্তু আপনার একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। সিটি রাইডে বা রেগুলার কমিউটিং এর জন্য আমাদের প্রয়োজন একটা হালকা বাইক, আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। বাট রয়্যাল এনফিল্ডের কোনো বাইকই আসলে এই কমফোর্টটা আপনাকে 100% দিবে না। বাট মোটামুটি হান্টারকে বলা যেতে পারে, যতটুকু রাইড করলাম, যে হ্যাঁ, যেহেতু বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো। ইনফ্যাক্ট রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনই আমার কাছে মনে হচ্ছে একেবারে পারফেক্ট, অলমোস্ট পারফেক্ট। সো ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য আপনি ডেফিনেটলি অতটা প্রবলেম ফেস করবেন না। বাট ডেফিনেটলি 180 কেজি, ইটস এ বিগ ফ্যাক্ট। তাহলে ভার্ডিক্টটা কি আসে? ভার্ডিক্টটা এরকম আসে যে রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইকই, আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার সাথে কিন্তু নাও মিলতে পারে। মানে এরকম ভাবে যদি কেউ জিজ্ঞেস করেন, তাহলে কি আশিক ভাই আপনি বলছেন যে রয়্যাল এনফিল্ড কিনবেন না, এটা ভালো না? নো, ডেফিনেটলি আই এম নট সেইং দিস। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইক আমার কাছে যতটুকু এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয়েছে টপ নচ বিল্ড কোয়ালিটি প্লাস পারফরমেন্সগত দিক যদি চিন্তা করি, ডেফিনেটলি বেটার। এবং বাংলাদেশে যে প্রাইসিং এ লঞ্চ করছে, এটাও রিজনেবল এবং লজিক্যাল প্রাইসিং। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, রয়্যাল এনফিল্ড ক্যানট বি ইয়োর প্রাইমারি বাইক। ইউ ক্যান কনসিডার এনি রয়্যাল এনফিল্ড বাইক অ্যাজ সেকেন্ডারি বাইক। প্রাইমারি বাইক হিসেবে আমার কাছে মনে হয় যে আপনার 150cc সেগমেন্টের একটা বাইক, দ্যাট উইল বি পারফেক্ট, যেটা নিয়ে আপনি ইজিলি কমফোর্টেবলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। বাট রয়্যাল এনফিল্ড নিয়ে সেটা আসলে পসিবল না। হ্যাঁ, হান্টার নিয়ে কিছুটা পসিবল, বাট তারপরেও ওইটার জন্য 100% পসিবল না। সো আমার মনে হয় আমি ব্যাপারটা ক্ল্যারিফাই করতে পারছি। যারা ইমোশন দিয়ে ডিসিশন নিয়ে বাইকটা কিনছিলেন, তারা হতাশ হয়েছেন, বাইকটা সেল করে দিচ্ছেন। বাট দ্যাট ডাজন্ট মিন দিস ইজ এ ব্যাড বাইক। সেল করে দিচ্ছেন বেসিক্যালি ইমোশনের জন্য, একটা রং ডিসিশন নিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্সটা ছিল না, যে কারণে তারা চিন্তা করছে এটা আমি ইউজুয়াল বাইকের মতোই চালাইতে পারবো। বাট বাইকটা কেনার পরে তারা দেখছে যে ইউজুয়াল বাইকের মতো আসলে এটা চালানো সম্ভব না, বা ওই ফিলটা আসলে ইউজুয়াল রাইডের মতো সম্ভব না। হ্যাঁ, এটা আপনার থাকতে পারে অ্যাজ সেকেন্ডারি বাইক, যে আপনি সপ্তাহে একদিন এটা নিয়ে একটু ফিল রাইডে বেরোলেন, সবাই দেখলো টেকলো, এরকম একটা ব্যাপার। বাট ওই দেখার ফিলটাও এখন আসলে ওই লেভেলের ক্রেজটা নাই। তারপরেও রয়্যাল এনফিল্ড চালাচ্ছেন, এটা একটা ভাব, নিজের কাছে একটা ভাব থাকবে। বাট ওভারঅলি রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকে আমার কাছে মনে হয়েছে টপ নচ কোয়ালিটি। বাট আপনাকে কেনার আগে ভাই আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে।
মানে আপনাকে চিন্তা করতে হবে রয়্যাল এনফিল্ডের যে বাইকটা আপনি কেনার চিন্তা করছেন ওই বাইকটা আপনার জন্য পারফেক্ট কিনা, বা আপনি যে পারপোজে বাইকটা কিনতে চাচ্ছেন ওই পারপোজের সাথে এটা 100% ম্যাচ করে কিনা। আদারওয়াইজ আপনি কিন্তু হতাশ হইতে পারেন। দ্যাটস নট দ্য ফল্ট অফ দ্য বাইক, দ্যাটস ইউর ফল্ট, দ্যাটস ইউর রং ডিসিশন মেকিং।